তো আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ অ্যানালিসিস করব হলো ইন্ট্রোডাকশন অফ ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম। যে অ্যানালিসিসের পোর্শনের কথাটা বললাম আমি, এখানে আমরা ইন ডেপথ গল্পটা দেখব যে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম যে সাবজেক্টটার বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্টটা কি জিনিস, যেটা অলরেডি আমরা কিছু অ্যানালিসিস পোর্শনগুলো আমরা আগে দেখেছিলাম। পার্ট 1 পার্ট 2 তে আমরা রেকারেন্স রিলেশন কি করে সলভ করব সেগুলোর ইন ডেপথ সব রকম দেখে দিলাম, তিনটে পদ্ধতি দেখেছি। এবার আমরা বেসিক ইন্ট্রোডাকশনটা করব, যে কি বলছে তার আইডিওলজিগুলোকে ধরে ধরে ক্লিয়ার করলে কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে বলছি ইন্ট্রোডাকশন, যে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম ইজ দ্য কোর সাবজেক্ট ইন কম্পিউটার সায়েন্স দ্যাট ফোকাস অন ক্রিয়েটিং এফিশিয়েন্ট অ্যালগরিদম অ্যান্ড ইভ্যালুয়েটিং দেয়ার পারফরমেন্স। এবার গল্পটা একটুখানি বাংলা ভাষায় চলে আসি, ডেফিনেশন তো ইংলিশে লেখা আছে, কোনো অসুবিধা নেই। দেখো, এখানে যদি একটা বেসিক আইডিয়া ধরি, যে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, যেটা ডিডিএ বলা হয়, প্রথমত এই সাবজেক্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোন কোন জায়গায়। এক হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানিতে, যেরকম গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, বড় বড় প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানিতে চাকরি পেতে গেলে এই সাবজেক্টটা তোমার সাহায্য লাগবে। কোথায় সাহায্য লাগবে সেটা আমি আলাদা করে নয় বলবো, বাট এটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত, যারা গেটের জন্য পড়াশোনা করছো তার জন্য খুব ইম্পর্টেন্ট। যারা নেটের জন্য পড়াশোনা করছো বা ওয়েস্ট বেঙ্গল সেট বা যে কোনো সেটের জন্য পড়াশোনা করছো, স্টেট ওয়াইজ যেটা কলেজ সার্ভিস কমিশন হয়, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদমের তোমাদের কিন্তু সাহায্য লাগবেই। এটা ছাড়া তোমরা কিন্তু এক পা এগাতে পারবে না। তো এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি বলে? এই সাবজেক্টটা আমাদের শিখিয়ে দেয় যে আমরা কিভাবে একটা অপটিমাইজ অ্যালগরিদম তৈরি করতে পারি এবং তার পারফরমেন্সটা অ্যানালিসিস করতে পারি। পারফরমেন্স মানে ওই টাইম কমপ্লেক্সিটি ওয়াইজ টাইম অ্যানালিসিস করে, যেটা অলরেডি আমরা রেকারেন্স রিলেশনের পোর্শনে কিন্তু কিছুটা আমরা দেখে ফেলেছি। এবং আমরা দ্বিতীয় কথা হয়ে গেল যে আমাদের এফিশিয়েন্ট অ্যালগরিদম তৈরি করব। অবভিয়াসলি যে কোনো সমস্যা যখন হবে, সেই সমস্যার সমাধানটা যে করব তার আগে তবে জানতে হবে যে আগে কারা যারা সমস্যাগুলো সমাধান করে গেছে সেগুলো আমরা শিখবো। এখানে এখানে আমরা মেন কি শিখবো, আমাদের কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে একটু হাইলাইট করছি। ডিভাইড অ্যান্ড কনকার এক ধাঁচের অ্যালগরিদম আছে, গ্রিডি মেথড এক ধাঁচের অ্যালগরিদম হয়, ডাইনামিক প্রোগ্রামিং, ব্যাক ট্র্যাকিং, ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউন, এই টোটাল আমাদের দেখতে পাচ্ছ পাঁচটা ধাঁচের অ্যালগরিদম হয়। পাঁচটা ক্যাটাগরিতে তুমি বলতে পারো অ্যালগরিদমকে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি প্রসিডিওর কেন ভাগ করেছে, তার কি বিকল্প, এগুলো সব আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। তো এই সূত্রে আমাদের এই জিনিসটাই জানতে হবে যে এই পাঁচটা যে ধাঁচে ভাগ করেছি, এই পাঁচটা ধাঁচের অনেক রকম প্রবলেমেরও আবার মানে ক্যাটাগরি রয়েছে, মানে ডিভাইড এন্ড কনকারের মধ্যে কতগুলো প্রবলেম, এগুলোও দেখাবো। তো এইগুলো পড়ার পর তোমাদের একটা আইডিয়া চলে আসবে পরবর্তীকালে যখন তোমাদের কোনো রিয়েল লাইফ প্রবলেম দেওয়া হবে। ধরো না, আমি সিম্পল কথা বললাম, তোমরা গুগলের ইন্টারভিউতে বসছো, যেখানে কম্পিটিটিভ কোডিং রাউন্ড, তোমাদের প্রথমে কোডিং রাউন্ড হবে, পাস করলে তারপরে ইন্টারভিউতে বসবে। তো কোডিং রাউন্ডে বসে তোমার একটা প্রবলেম দিয়েছে, এই প্রবলেমটা দেওয়ার পর, মানে প্রবলেমটা তোমরা পড়ার পর তোমাদের কিন্তু মাথায় সলিউশন আনতে হবে। তো তখন তোমরা কি করবে, এই যে পাঁচটা যে ক্যাটাগরি তোমরা পড়েছো এবং এর মধ্যে অনেক সাব প্রবলেমস তোমরা পড়বে, এই যে কোনো একটি ক্যাটাগরির সঙ্গে তোমরা ম্যাপিং করানোর চেষ্টা করবে। ম্যাপিং কথাটার মানে হচ্ছে যে তোমরা সিমিলারিটিস খুঁজবে, যে এই প্রবলেমটা কি ডিভাইড অ্যান্ড কনকার দিয়ে সলভ করা যাবে, মানে এই টেকনিকের দিয়ে সলভ করবো, না গ্রিডি দিয়ে সলভ করবো, না ডাইনামিক প্রোগ্রামিং, এইগুলো তোমরা মাথায় মাথায় ভাববে, ভেবে এবং তার সঙ্গে সিমিলারিটিস পেয়ে গেলে তোমরা তার ওই ধাঁচের সলিউশনগুলো কিন্তু করতে থাকবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো আমরা আলটিমেটলি এখান থেকে কি শিখছি, যে আমরা পরবর্তীকালে যে আমাদের ইন ফিউচার অ্যালগরিদম বানাবো, সেই অ্যালগরিদমটা কিন্তু আমরা অলরেডি এক্সিস্টিং যে অ্যালগরিদমকে ভালো করে স্টাডি করে সেগুলো শিখে নিলাম। শিখে নিয়ে আমরা এই যে নলেজটা পরবর্তীকালে আমরা কিন্তু সলিউশন বানানোর জন্য কিন্তু অ্যাপ্লাই করব। এই হচ্ছে বেসিক আইডিয়া। এই সাবজেক্টটা এই কারণের জন্যই আমরা পড়ি, যে আমাদের টোটাল কিছু ধাঁচের অ্যালগরিদম আছে, এক্সিস্ট করছে পৃথিবীতে, সেই ধাঁচের অ্যালগরিদমটাকে খুব ইনডেপথ স্টাডি করলাম, করে বুঝে গেলাম যে না, এই রকম ধরনের সমস্যার সমাধান এইভাবে করতে হয়। তো পরবর্তীকালে যখন কোনো সমস্যা পাবো, আমরা চেক করব যে নলেজটা আমাদের কাছে রয়েছে, যে অ্যালগরিদমের সলিউশনগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, তার সঙ্গে কিছু সিমিলারিটিস আছে, যদি থাকে তাহলে সেইভাবেই সলভ করব। এই হচ্ছে বেসিক আমাদের আইডিয়া এই সাবজেক্টের। অ্যালগরিদম কি জিনিস আশা করি এই জায়গায় জানো, এটা ফাইনাইট নাম্বার অফ স্টেপ, যেটা আমাদের কিছু নির্দিষ্ট কাজ করছে, কোনো প্রবলেমের কোনো নির্দিষ্ট সলিউশন করছে, অ্যালগরিদম ইনপুট নেয়, প্রসেস করে, তার বিকল্পে আউটপুট। তো মোটামুটি এই পাঁচটা ধাঁচ বলে দিয়েছি। এই পাঁচটা ধাঁচ নিয়ে পরবর্তীকালে আরো কথা বলবো, প্রত্যেকটি টপিক ডিভাইড অ্যান্ড কনকার নিয়ে কথা, প্রত্যেকটি টপিক নিয়ে কথা বলবো, চিন্তার বিষয় নেই। মানে অ্যানালিসিস অফ অ্যালগরিদম কি বলছে, স্টাডি দ্য পারফরমেন্স অফ অ্যালগরিদম। অ্যানালিসিস, দেখো অ্যালগরিদম তো তুমি বানিয়ে ফেললে, এটা নিয়ে কোনো বিকল্প নেই। তুমি যখন এই পাঁচটা ভালো করে পড়বে, তোমরা যে কোনো যদি ভালো করে প্রত্যেকটি প্রবলেম তোমরা পড়ো, অবভিয়াসলি
এত প্রবলেম কোনোদিন কোনো ইউনিভার্সিটি লেভেল সিলেবাসে থাকে না। বাট যারা এক্সট্রা আউট অফ দ্য ওয়ে পড়াশোনা করছো, তোমরা যদি আমি দেখাবো যত রকমের মানে প্রবলেম হতে পারে এক একটা ক্যাটাগরির সবগুলো প্রবলেম দেখাবো। তো সেই সবগুলো প্রবলেমের মধ্যে আমাদের কিছু কিছু প্রবলেম আমাদের অলরেডি কিন্তু আমাদের এই ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম প্লেলিস্টে কিন্তু বানানোই রয়েছে, তার কোনো বিকল্পর জায়গা নেই। যাই হোক, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। আর যেগুলো নেই তোমরা আদার্স ভাবে দেখতে পারো, তো সেগুলো তোমাদের করলে কিন্তু একটা আইডিয়া ক্লিয়ার থাকবে পরবর্তীকালে। তাহলে যে কোনো তুমি কম্পিটিটিভ লেভেলে বসলে তোমরা কিন্তু ওখান থেকে পারবে। ঠিক আছে, তো প্রথমে তো আমরা এই অ্যালগোরিদম বানানো শিখে গেলাম, মানে অ্যালগোরিদম নিয়ে তৈরি করলাম। এবার তার পারফরমেন্সটাকে অ্যানালিসিস করবো কি রেসপেক্টে, যে নয় টাইম কমপ্লেক্সিটি বা আমাদের স্পেস কমপ্লেক্সিটি। আমি অলরেডি কিন্তু এই কথাটা বলেছিলাম যে টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমরা দুরকম জায়গায় বার করতে পারি, যেটা হচ্ছে আমাদের নর্মাল ইটারেটিভ বেসে বার করতে পারি বা আমাদের রিকার্সিভ বেসে বার করতে পারি। রিকার্সিভ বেসে বার করতে গেলে আমাদের রেকারেন্স রিলেশন কনসেপ্টটা কিন্তু আমরা অলরেডি আগে পড়ে নিয়েছি। ঠিক আছে, তো পারফরমেন্স ইজ ইউজুয়ালি অ্যানালাইজ তিন রকম ক্যাটাগরিতে হয়, বেস্ট কেস, অ্যাভারেজ কেস অ্যান্ড ওয়ার্স্ট কেস। তো আমরা ওয়ার্স্ট কেস বিগো দিয়ে নোটেশনগুলো করি। এই নোটেশনের গল্পগুলো কিন্তু অলরেডি আমাদের ডেটা স্ট্রাকচার প্লেলিস্টে কিন্তু কভার করা আছে, এ থেকে জেড আমরা করে রেখেছি। ওগুলো দেখলে একটা আইডিয়া তোমরা পাবে, জাস্ট এগুলো একটা রিভিশন ওয়াইজ কনসেপ্ট। তো যাই হোক, নেক্সট হচ্ছে ডিএ কেন ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এফিশিয়েন্ট এবং অপটিমাইজ প্রোগ্রাম। কিন্তু আমরা এই ধাঁচটা যদি ভালো করে জানি, আমরা কিন্তু এফিশিয়েন্ট প্রোগ্রাম লিখতে পারবো এবং অপটিমাইজ মানে আমাদের অপটিমাল সলিউশন দেবে। এরকম না ওর থেকে আরো অপটিমাল হবে না, অপটিমাল মানে যা দরকার একদম সেটাই দিয়েছে এরকম ব্যাপার, মানে তার থেকে একটু বেশি বা কম এরকম কোনো গল্প নেই। এই হচ্ছে বেসিক আইডিয়া। রিডিউস এক্সিকিউশন টাইম, মেমোরি ইউজ। অবভিয়াসলি যেহেতু আমরা অ্যানালিসিস করছি, সেখানে আমরা টাইম এবং স্পেস নিয়ে খুব একটা কথা এখনকার দিনে কেউ বলে না, বাট তাও যদি কমাতে পারি কেন কমাবো না, ব্যাপারটা এইটাই। এই হচ্ছে বেসিক আইডিয়া। এসেনশিয়াল ফর সলভিং রিয়েল ওয়ার্ল্ড অ্যান্ড কম্পিটিটিভ, লেখাই রয়েছে রিয়েল ওয়ার্ল্ড এবং কম্পিটিটিভ মানেই হচ্ছে তোমরা ইন্টারভিউতে মানে চাকরির জীবনে যেসব কোম্পানির জন্য বসবে, সেটা প্রোডাক্ট হোক কি সার্ভিস ওরিয়েন্টেড হোক, তোমাদের এরকম ধাঁচেরই কিন্তু প্রবলেম দেওয়া হবে, যেগুলো তোমাদের এই অ্যালগোরিদম দিয়েই কিন্তু এই আইডিয়াটা জেনেই তোমাদের সলভ করতে হবে। এই সাবজেক্টটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট যারা চাকরি ওরিয়েন্টেড কনসেপ্টে যাচ্ছ, প্লাস যারা তোমরা হায়ার স্টাডিজ এর জন্য যাবে। এই সাবজেক্ট ছাড়া কিন্তু এক চুল তোমরা লেগাতে পারবে না, এটা ধরেই তোমাদের চলতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়াইডলি ইউজিং সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই, ডেটাবেস এন্ড নেটওয়ার্কিং। এই জায়গায় ফিল্ডে কিন্তু আমরা অবভিয়াসলি আমাদের অ্যালগোরিদম তো সব জায়গায় লাগছে, তো এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক একটা ইন্ট্রোডাকশন কনসেপ্ট করলাম, যেখানে আমরা বুঝলাম যে কত ক্যাটাগরি অফ অ্যালগোরিদম রয়েছে। ডিভাইড অ্যান্ড কনকার, গ্রিডি, ডাইনামিক প্রোগ্রামিং, ব্যাক ট্র্যাকিং, ব্রাঞ্চ এন্ড ব্রাউন, টোটাল 5 ধরনের পড়েছি। আরেকটা ধরনের প্রবলেম হয় যেটাকে বলা হয় এনপি এবং এনপি কমপ্লিট, সেটার একটা মানে ইন্ডিভিজুয়াল লেকচার্স আমার রয়েছে 45 মিনিটসে, যেখানে আমি ইন ডেপথ কভার করেছি। এটা একটা ওয়ান কাইন্ড অফ, যেগুলো আর দে আর নট অ্যালগোরিদম, সেগুলো একটা অ্যালগোরিদম না, বাট একটা সমস্যা নিয়ে কথা বলেছি আমি। যাই হোক, এবার আমরা যে 5টা ক্যাটাগরি অফ অ্যালগোরিদম নিয়ে প্রথম অ্যালগোরিদম নিয়ে কথা বলি, যাকে বলা হয় ডিভাইড অ্যান্ড কনকার প্রবলেম বলা হয়। ডিভাইড অ্যান্ড কনকার হয়তো তোমরা যখন পড়ছো তোমরা বলে হ্যাঁ স্যার এরকম জিনিস তো আমরা অলরেডি আগে করেছি, বাট এটাই নিয়ে আমরা কথা বলবো। ওই ধাঁচের অ্যালগোরিদমগুলোকে আমরা ডিভাইড অ্যান্ড কনকার বলতাম। ডিভাইড অ্যান্ড কনকার বলছে ইজ এ অ্যালগোরিদম ডিজাইন টেকনিক, এটাতে একটা অ্যালগোরিদম ডিজাইনিং টেকনিক বলতে পারি। এই ধাঁচে আমরা বানাই। দ্য প্রবলেম ইজ ডিভাইডিং টু স্মলার সাব প্রবলেম, মানে এটার যদি একটা ছবি এঁকে তোমাদের বলি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। জাস্ট ফর এক্সাম্পল আমি একটা ছবি আঁকি, দেখো তোমাকে একটা সমস্যা ছিল, খুব ভালো কথা, এটা ধরো একটা প্রবলেমটা এই দেখতে এরকম বড়। তোমরা কি করলে এই প্রবলেমটাকে আমরা ছোট ছোট সাব প্রবলেমে ডিভাইড করলাম, স্মল সাব প্রবলেমসে ডিভাইড করলাম। ভালো কথা, চারটে আমি কথা বললাম, চারটেই যে হবে এরকম মানে না, আমরা ছোট ছোট সাব প্রবলেমসে ডিভাইড করলাম। এই সাব প্রবলেমস গুলো দেখো এখন ওয়ান কাইন্ড অফ অ্যাটমিক নেচার বলতে পারো। অ্যাটমিক কথা, এর থেকে এটাকে ভাঙা যাবে না, মানে ভাঙতে একদম, যদি এটাকেও ভাঙা যায় তাহলে ভাঙো, মানে একদম স্মল সাব প্রবলেমে, হ্যাঁ, যেগুলোকে আর পরবর্তীকালে আর ভাঙাই যাবে না, এরকম স্মল সাব প্রবলেমে যেটাকে আর ফিউচারে কখনো ভাঙতে পারবে না। অ্যাটমিক নেচার ততক্ষণ অব্দি ভেঙে দাও, ভাঙার পরে এগুলোকে সলভ করলে এটাকে, এই দুটোকে সলভ করলে, এটাকে সলভ করে এবার মার্চ করলে এটা হয়ে গেল। এই দুটোকে সলভ করলে মার্চ করলো, এই দুটোকে সলভ করে মার্চ করে, এইভাবে তোমরা মার্চ করতে যাও। এটা পরবর্তীকালে আবার তোমরা যদি মার্চ করো তাহলে এটা হয়ে যাবে, এই এটাকে দুটোকে মার্চ করলে এটা হয়ে যাবে। তো এই দুটোকে মার্চ করলে ফাইনাল দেখো প্রবলেমের সলিউশন তুমি পেয়ে গেলে। তাহলে কি বুঝলে? তাহলে আমাদের বড় প্রবলেমটাকে আমরা স্মল সাব প্রবলেমসে ডিভাইড করব, এবং সাব প্রবলেমটা কিন্তু অ্যাটমিক ইন নেচার হতে হবে, যেখানে এর থেকে আর পরবর্তীকালে আর ভাঙতে পারবো না, এরকম আইডিয়াতে থাকতে হবে। এবং যখন আমরা ওই জায়গা অবধি পৌঁছে যাব, যেটা হচ্ছে এই লাইনটা ধরে নাও, এটা একদম অ্যাটমিক ইন নেচারে ধরে নাও, মানে এই লাইনটাকে যখন এই ইন্ডিভিজুয়াল
যেটা একদম আনব্রেকেবল সাব প্রবলেমগুলোকে আমরা সলিউশন করব, করে আমরা মার্চ করতে থাকবো, কম্বাইন করতে থাকবো, কম্বাইন করতে করতে কিন্তু আমরা আলটিমেট সলিউশন পৌঁছে যাব। এই ধরনের কিন্তু আমরা অলরেডি কিন্তু তোমরা ভেবে দেখো মার্চ শর্ট অ্যালগোরিদম যারা পড়েছো ভালো, নাহলে এই প্লেলিস্টে আছে দেখতে পারবে। মার্চ শর্ট কিন্তু একদম এইভাবে কাজ করে, আমরা অ্যারেটাকে ভাঙতে ভাঙতে একদম সিঙ্গেল অ্যারেতে নিয়ে আসি, সিঙ্গেল এলিমেন্টে নিয়ে, সিঙ্গেল এলিমেন্ট দে আর অলরেডি সর্টেড, তারপর ওগুলোকে মার্চ করতে করতে আমরা কিন্তু একটা ফাইনাল সর্টেড অ্যারেকে পেয়ে যাই। তো এই কাজটা হয় কি করে, এগুলো রিকার্সিভলি হয়। দেখো ইচ সাব প্রবলেম সলভ রিকার্সিভলি, এই যে ভাঙছি, ভাঙতে ভাঙতে যে একদম সিঙ্গেল সাব প্রবলেমে নিয়ে যায়, এই টেকনিকটা আমরা রিকারশন দিয়ে করি। যারা মার্চ শর্ট, কুইক শর্ট, এগুলো সবই কিন্তু ডিভাইড অ্যান্ড কনকার এর একটা পার্ট, দ্য অ্যাপ্লিকেশন অফ ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগোরিদম পরতলায় দেখাবো। তো এই হচ্ছে বেসিক আইডিয়াটা, এইভাবে আমরা কাজ করি। তো দ্য সলিউশন আর কম্বাইন টু গেট দ্য ফাইনাল রেজাল্ট, সলিউশন গুলোকে আমরা কম্বাইন করব, করে কিন্তু আমরা একটা ফাইনাল রেজাল্টে আমরা পৌঁছে যাব। এই হচ্ছে বেসিক আইডিয়া। স্টেপস কি বলছে ডিভাইড অ্যান্ড কনকারের গল্পতে, স্টেপ বলছে ডিভাইড মানে ব্রেক দ্য মেইন প্রবলেম ইনটু স্মলার প্রবলেম, ভালো কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা করে দিলাম। কনকিওরে কি বললো, সলভ ইচ প্রবলেম, তো এই যুদ্ধ আমরা করতে পারি। তো এই হচ্ছে বেসিক, আমরা এক একটা প্রবলেমকে আমরা রিকার্সিভলি সলভ করতে পারি, এইভাবে কিন্তু আইডিয়াটা আমরা করতে পারি। আর নেক্সট হচ্ছে কম্বাইন মার্জ দ্য সলিউশন অফ দ্য সাব প্রবলেম, মানে সলিউশনের যে প্রবলেমগুলো আমরা এইভাবে মার্জ করতে পারবো। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে আমরা তিনটেকে আমরা কাজ করি, ডিভাইড করি, ডিভাইড মানে ভাঙলাম, কনকোয়ার মানে ওগুলোকে এক একটা ছোট ছোট ভাঙাটা যে আমার ইউনিটস গুলো রয়েছে, তো সেই ইউনিটস গুলোকে সলভ করলাম, তারপর আমরা ওটাকে কম্বাইন করলাম, কম্বাইন করার সলিউশন করার পর কম্বাইন করলে কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের সলিউশনের কাজ কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু কাজগুলো চলতে থাকবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট আমাদের কি ফিচার্স নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। তাহলে এখানে কি ফিচার্স এর মধ্যে বলছে আমরা রিকারশন ব্যবহার করছি, সাব প্রবলেমরা ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো ওভারল্যাপিং কনসেপ্ট, ওভারল্যাপ মানে কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, তারা নিজেরা ভাবে সলভ হতে পারে। রিডিউস প্রবলেম সাইজ অ্যাট ইচ স্টেপ, প্রত্যেকটি স্টেপে কিন্তু আমরা প্রবলেমের সাইজকে আমরা রিডিউস করতে পারছি। এফিশিয়েন্ট ফর লার্জ ইনপুট সাইজ, লার্জ ইনপুট সাইজের জন্য কিন্তু এটা অনেকটা এফিশিয়েন্টলি কিন্তু কাজ করছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। টেকনিকের ফ্লোটাও দেখেছি, প্রথমে প্রবলেম ছিল, ডিভাইড করলাম, সাব প্রবলেম হলো কনকার মানে সলভ করলাম, সলভ করার পর ওগুলো কম্বাইন করে আমরা কিন্তু আলটিমেট সলিউশনে পৌঁছে গেলাম। এই হচ্ছে বেসিক আইডিয়া। কি কি ধরনের ক্যাটাগরি অফ অ্যালগোরিদম রয়েছে যারা ডিভাইড অ্যান্ড কনকার সাপোর্ট করে, যে থাকো আলটিমেটলি এক কথা তোমরা বলতে পারো যেসব প্রবলেম রিকার্সিভলি সলভ করছে এগুলো সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ বলতে পারি আমরা ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ নেয়। কিন্তু পপুলার যে প্রবলেমগুলো যেটা দিয়ে আমাদের পরবর্তীকালে কোনো আমাদের কম্পিটিটিভ লেভেল কোডিং এ গিয়ে আমাদের এরকম ধরনের অ্যালগোরিদম সলভ করতে হয়, যদি বলি যেমন বাইনারি সার্চ, মার্চ শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, রেসেন্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ক্লোজেস্ট পেয়ার অফ পয়েন্ট, আটাস চুয়া অ্যালগোরিদম, মিনিমাম ম্যাক্সিমাম প্রবলেম, এক্সপোনেন্ট বাই ডিভাইড অ্যান্ড কনকার, এরকম এই ধরনের ক্যাটাগরি অফ কিছু প্রবলেমস রয়েছে যেটা কিন্তু ডিভাইড অ্যান্ড কনকার কিন্তু এই আইডিয়াতে রয়েছে। এই হচ্ছে বেসিক আইডিয়া, এর কোনো বিকল্প নেই। তো নেক্সট আমরা চলে যাব গ্রিডি অ্যাপ্রোচ বা গ্রিডি মেথডে, যেখানে আমরা প্রথমে আইডিয়া দেখবো এটা কিভাবে কাজ করে, তার একটা ছবি এঁকে দেখাবো। দেখো এটা হচ্ছে আলটিমেটলি ওয়ান কাইন্ড অফ আমাদের একটা প্রবলেম সলিউশন অ্যাপ্রোচ, যে কিনা বেস্ট সলিউশনের দিকে এগিয়ে যাবে। বেস্ট সলিউশন কথাটার মানে কি, দেখো কথাটাকে যদি একটুখানি খুলে বলি, দেখো গ্রিডি কথাটার বাংলা ভাষাটা হচ্ছে আমাদের কিন্তু বলা হয় যারা লোভী, আমরা বাংলা ভাষায় কি বলি, লোভীকে বলা হয় কিন্তু আমাদের গ্রিডি আমরা বলি। তো সেই সূত্রে দাঁড়িয়ে এবার লোভী কথাটার মানে কি যদি আরো ভেঙে বলি, যেখানে আমাদের ভালো জিনিসটা দেখলে আমাদের লোভ হলো, আমরা সেই জায়গায় কিন্তু এগিয়ে চললাম। তো এইটাই কিন্তু মাথায় রেখেই অ্যালগোরিদম ক্যাটাগরিটাকে কিন্তু বানানো হয়েছে। তাহলে আমাদের লোভের একটা জায়গা রয়েছে। তো লোভ ব্যাপারটা কি, ধরে নাও কোনো একটি প্রবলেম আমি সলিউশন করতে যাচ্ছি, যে প্রবলেমের সলিউশনের মধ্যে সলিউশনের দিকে যেতে গিয়ে আমার চারটে রাস্তা রয়েছে। কি বললাম, আমাদের চারখানা রাস্তা রয়েছে। সেই যে চারটে রাস্তা মধ্যে দিয়ে আমরা কোন রাস্তাটাকে চুজ করব, যে রাস্তাটাকে আমরা দেখে বুঝতে পারছি যে কিনা যেটা আমাদের বেটার রেজাল্টের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নের কথা কি বললাম, আমাদের চারটে রাস্তা রয়েছে, আমরা চারটে রাস্তার কোন রাস্তা দিয়ে গেলে আমরা সলিউশনের দিকে পৌঁছাবো সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা দেখছি সে কোন রাস্তাটা আমাদের দেখতে ওই কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমি দেখে বুঝতে পারছি কোন রাস্তাটা আমাকে আলটিমেটলি আমাকে সলিউশনের দিকে নিয়ে যাচ্ছে। এই কথাটা যখন আমরা ভাবছি, ভেবে যখন আমরা দেখছি, আমরা কিন্তু যেটা বেস্ট
পসিবল সলিউশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই দিকেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু হয়তো এরকম হতে পারে যে ওই রাস্তাটা আমাদের আলটিমেট কিন্তু অপটিমাল সলিউশন নাও দিতে পারে। ছবি আঁকলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরুন এই একটা প্রবলেম, সেখান থেকে আমি জানি সলিউশনে যেতে গেলে আমার 4খানা রাস্তা রয়েছে, যেন এই মোড় থেকে এখানে আসছি, এখানে আসছি, এখানে আসছি, এরকম রয়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে দাঁড়িয়ে দেখছি কোন রাস্তাটা মনে হচ্ছে যে আমাকে আলটিমেট সলিউশনে, আমাকে ফাইনাল সলিউশনে নিয়ে যাবে, সেই রাস্তার দিকে আমি কিন্তু এগিয়ে চলছি। বাট এটা পরবর্তীকালে এইটা কিন্তু অ্যাসিওর না যে এই রাস্তা দিয়ে গেলে যে আমি একদম অপটিমাল সলিউশন, সলিউশন হয়তো পেলাম বাট অপটিমাল পেলাম না। অপটিমাল সলিউশন পাওয়ার মানে দরকার কি? ধরুন আমি যদি কথা বলি যে আমি ধরুন না ঘুরতে গেছি কোনো জায়গায়, তো ঘুরতে গেলে কি ব্যাপার হয় যে আমি 4-5টা জায়গা ঘুরবো, তো আমাদের খরচার ব্যাপার রয়েছে। তো আমি ভাবলাম যে আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে আমার খরচা পড়বে 4 টাকা খরচা করছে, ধরে না কথা বলছি, এই রাস্তা দিয়ে গেলে আমি যদি 4 টাকা খরচা করছে, এখানে 5 টাকা, এখানে 6 টাকা, এখানে 9 টাকা, তো সব থেকে কম এটা, তাহলে কমের রাস্তায় যাই। কিন্তু পরবর্তীকালে হতে পারে এই যে রাস্তাতে যাবে সেখানে হয়তো 10 টাকা লাগবে, আর এই যে রাস্তায় যাবে সেখানে হয়তো 1 টাকা লাগবে, এখানে হয়তো 2 টাকা লাগবে, এখানে 3 টাকা। তাহলে কতটা কি বুঝলে? আমি যদি এই রাস্তা দিয়ে যাই, গিয়ে আমি ধরো না ফাইনাল গোলটা হচ্ছে আমাদের সবগুলো এইটা, ঠিক আছে? ধরো না এরকম গল্প রয়েছে যেখানে এটা হচ্ছে ধরো না 12 টাকা লাগছে, এখানে 3 টাকা লাগছে, এখানে 4 টাকা, এখানে 2 টাকা। দেখো এই রাস্তা আমি ইনিশিয়ালটা দেখলাম কি কম, আমি কমে চলে গেলাম, তারপর আমি এখানে গেলাম 10 টাকা দিয়ে, 12 টাকা দিয়ে। বাট আমি যদি এই রাস্তায় যেতাম আমার কত খরচা হতো? 5-এর পর 6, 1, 9 টাকা। এই রাস্তা দিয়ে গেলে 9 টাকা পড়তো, এই রাস্তা দিয়ে গেলে 22 আর 26 টাকা পড়ছে, এই রাস্তা দিয়ে গেলে আমাদের 12 টাকা পড়ছে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে গেলে 9 আর 3 12, 12 2 14 টাকা পড়ছে। তাহলে ভাবো আলটিমেট সলিউশনে পৌঁছালাম, বাট এই যে সলিউশনের যে কস্টটা লাগলো, যে খরচাটা হলো, সেটা কিন্তু আমাদের সলিউশনে পৌঁছালাম বাট অপটিমাল না। বাট আমি যদি এই রাস্তা দিয়ে যেতাম, আমি 9 টাকা সব থেকে আমার অপটিমাল সলিউশন, মানে এর থেকে কম আর হতে পারে না। মানে তুমি যদি এখান দিয়ে এই জায়গায় ঘোরো, মানে এই জায়গাটা থেকে তুমি এই জায়গায় আসো, তাহলে ধরো নাও এই রাস্তাটা সব থেকে তোমাকে অপটিমাল দিচ্ছে। তো গ্রিডি এভাবেই কাজ করে। তোমাকে আলটিমেটলি কি দেখতে হয়? বেস্ট অপটিমাল সলিউশন তোমাকে কিন্তু এরা দেয়। এটা সবসময় যে দেবে তা ব্যাপার না, কিন্তু গল্পটা হচ্ছে যে আমাদের যে লোকাল, আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে যেটা আমি বেস্ট মনে হচ্ছে, আমি সেই দিকে আমি এগিয়ে যাই। সে কিন্তু আমাকে হয়তো অপটিমাল নিয়ে গেল, আমাকে নাও নিয়ে যেতে পারে। এটাই যে বলছে অ্যাজিউম লোকাল অপটিমা কথাটার মানেই হচ্ছে যে আমি ইনিশিয়াল যেই স্প্যানে দাঁড়িয়ে আছি সেই স্প্যানটাকে দেখছি যে সেখান থেকে আর কি অপশন আমার বেস্ট কোনটা আসছে। এই হচ্ছে গ্লোবাল অপটিমামটা দেখে না, মানে সবগুলো দেখে না, যে কোনো একটা পাত দিয়ে কিন্তু এগিয়ে চলে যায়, যেটা ভালো লাগে সেটাই বেস্ট লাগে, সেটা থেকে এগিয়ে চলে যায়। এটাই হচ্ছে বেসিক আইডিয়া হচ্ছে গ্রিডি অ্যালগরিদমের। এটা ফাস্ট অ্যান্ড সিম্পল, অবভিয়াসলি এটা খুব সিম্পল ভাবে আমরা এগিয়ে যাচ্ছি। টেক ডিসিশন অন কারেন্ট বেনিফিট, যে বেনিফিটটা তুমি যেখানে দাঁড়িয়ে যেখানে পাচ্ছ সেই বেনিফিট বা সেই যে বেস্টটা দেখেই আমি এগাচ্ছি। ওয়ার্ক কারেক্টলি অনলি ফর স্পেসিফাইড পয়েন্ট, কিছু জায়গায় ঠিকঠাক দিয়ে দেয়, সব জায়গায় কিন্তু দেয় না। এটাই দেখো, ডাজ নট গ্যারেন্টি অপটিমাল সলিউশন। সবসময় যে অপটিমাল দেবে এটা দেখো আমি প্রশ্ন আমি করে দেখালাম যে সবসময় যে অপটিমাল দেবে তা কিন্তু একদমই না, সব জায়গায় দেবে না। হাউ গ্রিডি ওয়ার্ক, তাহলে গ্রিডি কিভাবে কাজ করে, যদি গ্রিডি অ্যালগরিদম গুলো সর্ট অর সিলেক্ট ডেটা বেসিস অন গ্রিডি ক্রাইটেরিয়া। এই যে গ্রিডি ক্রাইটেরিয়া মানে যেটা আমার মনে হচ্ছে ভালো, যেটা আমার বেস্ট, সেটা ধরে আমি ওই দিকে এগিয়ে যাচ্ছি। পিক দ্য বেস্ট অ্যাভেলেবল অপশন, যেটা রয়েছে তোমার কারেন্টলি বেস্ট অ্যাভেলেবল, সেগুলোর দিকে এগাচ্ছি। মুভ টু দ্য নেক্সট স্টেপ উইদাউট রিভিজিটিং দ্য পাস্ট চয়েস, তাহলে আমরা নেক্সট স্টেপটাকে দেখে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের পাস্ট চয়েস থেকে আমরা ফরওয়ার্ড করে এগিয়ে চলছি। এই হচ্ছে বেসিক, আমরা যা পাস্ট চয়েস নিয়েছি সেটাকে দেখে নেক্সট স্টেপে এগিয়ে চলছি। এক্সাম্পল কি রয়েছে, এই হচ্ছে এক্সাম্পলস, যেগুলো আমরা পরবর্তীকালে তোমাদের কলেজ লেভেলে থাকবে। অ্যালগরিদমগুলো পড়ো, অ্যাক্টিভিটি সিলেকশন, জব সিকোয়েন্সিং অ্যান্ড ডেডলাইন, তোমাদের ফ্র্যাকশনাল অ্যাপসটাকে এটা দুবার লিখে দিয়েছি, একই ব্যাপার। হফম্যান কোডিং, দেখো এগুলো হয়তো তোমার ডেটা স্ট্রাকচারে পড়ে এসছো। ক্রুস্কাল অ্যালগরিদম, প্রিমস অ্যালগরিদম, ডিজেক্সট্রা অ্যালগরিদম, অপটিমাল মার্চ প্যাটার্ন, ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, গ্রাফের ম্যাক্সিমাম অ্যালগরিদম, এগুলো সবই কিন্তু আমাদের গ্রিডি বেসিস অ্যালগরিদম কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, মোটামুটি এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল গ্রিডির গল্প। এবার আমরা চলে আসবো ডাইনামিক প্রোগ্রামিং এর গল্প। তো ডাইনামিক প্রোগ্রামিং আরেক ধাঁচের কিন্তু অ্যালগরিদম, যেখানে আমরা ইনডেপথ আমরা কথা বলবো, যেটা কিনা আমাদের ইন্সপায়ার্ড হয়েছে গ্রিডি থেকেই। এই হচ্ছে মেন গল্প। আমি এক কথা এটাকে সিম্পল ভাবে বলি যে ডাইনামিক প্রোগ্রামিং আর গ্রিডির মধ্যে একটাই পার্থক্য, আমাদের গ্রিডি করে একটা দিককে দেখে এগিয়ে চলে, বা ডাইনামিক প্রোগ্রামিং তা করে না। ওদেরও গল্প, ও সবগুলো মানে কম রাস্তাকে মানে অ্যানালিসিস করে তোমাকে অপটিমাল সলিউশন দেবে, মানে সবগুলো পাথ অ্যানালিসিস করবে। মানে আমি যে দেখালাম যে ছবিতে, ধরো না এখানে 3টে রাস্তা ছিল, তাহলে আমি গ্রিডি যে কোনো একটা রাস্তা থেকে এগিয়ে চলে গেছিল, গিয়ে ফাইনালে পৌঁছেছিল। আমি যদি এরকম ভাবে দেখাই, একটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের বোঝাচ্ছি। তো সেই জায়গায় ধরে না গ্রিডি যদি এই রাস্তাটা দিয়ে শুধু দেখে, এখানটা দেখো 4 ছিল, এখানে 5, এখানে 6 ছিল, তো পরবর্তীকালে এখানে 10, এখানে 12 আমি এঁকেছিলাম, তো ও এই রাস্তা দিয়ে গিয়ে এখানে পৌঁছে গেছে, কিন্তু ওখানে পেছনে যেতে পারবে না। ও একবার যখন চলে আসবে যে রাস্তাটাকে পেছনে যাবার কোনো অপশন নেই। বাট ডাইনামিক প্রোগ্রামিং তা করে না, ও সবগুলো রাস্তাকে
দেখবে, যে সব পসিবল কম্বিনেশন গুলোকে দেখবে, দেখে তোমায় কিন্তু একটা আলটিমেট সলিউশন দেবে। এটা কিন্তু একদম ধরে নেওয়া হয় যে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং বা ডাইনামিক যে প্রোগ্রামিং যেটা আমরা ডাইনামিক অ্যাপ্রোচে করি, এগুলো সবই কিন্তু আমরা অপটিমাল সলিউশন পাই। করে কিভাবে যদি কথাটা বলি, এটা কিন্তু রিকার্সিভ অ্যাপ্রোচে কাজটা হয়। মানে আমরা রিকারশন লিখি না, বাট আইডিয়াটা রিকার্সিভ অ্যাপ্রোচে হয়, যেখানে হচ্ছে ডাইনামিক প্রবলেম সলভ প্রবলেম বাই ব্রেকিং ইনটু স্মল ওভারল্যাপিং সাব প্রবলেম। এই কথাটার মানে কি, যখন আমরা এক্সাম্পল দিয়ে বললে বুঝতে পারবো, আমরা যখন রিকার্সিভ ট্রি জেনারেট করি, যেখানে অনেক সময় দেখা গেছে যেখানে একই প্রবলেম বারবার রিকারশনে হয়, যেরকম যদি ফিবোনাকির যদি একটা আইডিয়া তোমরা করে দেখো, ফিবোনাকির যদি একটা রিকার্সিভ অ্যালগরিদম লিখে দেখো, দেখবে একই বারবার সেটগুলোকে আমাকে বারবার ওটাকে অ্যানালিসিস করতে হচ্ছে, বা আমাকে ওই জিনিসগুলো ফের কম্পিউট করতে হচ্ছে। রিকারশনে এই জিনিসটা হয়, যেখানে একই সলিউশন আমাকে বারবার কম্পিউট করতে হয়। বাট আমাদের যে ডাইনামিক প্রোগ্রামিং এই জায়গায় খুব ভালোভাবে কাজ করে, যেখানে যেগুলো ওভারল্যাপিং প্রবলেম হয়ে যাচ্ছে, যেগুলো ধরে নাও এক্সাম্পল বললাম যে ফিবোনাকি অফ 1, দেখবে অনেক জায়গায় ট্রি এর নোডে আমাকে এটাকে সলভ করতে হচ্ছিল। যদি আমাদের ট্রিটাকে যদি জেনারেট করে দেখো, তো সেই জায়গায় আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি, আমরা পরবর্তীকালে এগুলো নিয়ে কথা বলবো গিয়ে ইন ডেপথ, বাট এখানে একটা ওভারভিউ পেয়ে যাচ্ছে যে আমাদের যেখানে যখন আমরা রিকার্সিভ ট্রিতে কোনোভাবে ধরে নাও আমি রিকার্সিভ ট্রিতে ধরে ব্রেক করলাম, এরকম হতে পারে, জাস্ট এটা বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি যে এই যে প্রবলেমটা যেটা আমাকে এখানেও ইউজ করতে হচ্ছে, মানে এখানেও আমাকে সলভ করতে হবে, আর এই দুটো সেম প্রবলেম, এগুলো সেম প্রবলেম। তো এই যে এরকম ধরনের সেম প্রবলেম রিকারশন কি করে ওগুলোকে ফের ওটাকে আবার ওগুলোকে সলভ করে। কিন্তু এই যে ডাইনামিক প্রোগ্রামিং কি হয়, একবার সলভ হয়ে গেলে পরবর্তীকালে এটা ভাবতে হয় না, ঠিক আছে। দ্য রেজাল্ট অফ ইচ সাব প্রবলেম ইজ স্টোর সো দ্যাট নট কম্পিউটেড এগেন, মানে যেই সাব প্রবলেম গুলো রেজাল্ট গুলো আমরা স্টোর করে রাখি, যাতে একই জিনিস হলে আর ওটাকে আমরা কম্পিউট করবো না, ঠিক আছে, একই জিনিস হলে সেটাকে আমরা কম্পিউট করবো না, এটাই ডাইনামিক প্রোগ্রামিং বলে। বাট রিকারশনে কি ছিল, আমরা যদি রিকারসিভ ফিবোনাকি সিরিজের একটা কোড লিখি, সেখানে একই জিনিসকে বারবার অনেক জায়গায় করতে হয়েছে। বাট আমরা এই জিনিসটাই যদি ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে লিখি, সলিউশন দিয়ে লিখি, সেখানে আমাদের কিন্তু করতে হবে না, কারণ কি ওখানে আমরা বুঝে যাব যে এই যে রেজাল্টগুলো, ইন্টারমিডিয়েট রেজাল্টগুলো আমরা স্টোর করে রাখবো, যেখানে একই জিনিস হলে আমরা সেটাকে কম্পিউট করবো না, আমরা ডাইরেক্ট ওখানে অ্যান্সার লিখে দেবো। দিস গ্রেটলি ইমপ্রুভ এফিসিয়েন্সি কম্পেয়ার টু সিম্পল রিকারশন। এখান থেকে আমরা এফিসিয়েন্সি কিন্তু অনেকটা কিন্তু বেশি ভালো পাই, যেটা আমরা রিকারশনের ক্ষেত্রে। এবার অপটিমাল সাবস্ট্রাকচার কি বলছে, অপটিমাল সলিউশন অফ আ প্রবলেম ক্যান বি বিল্ড ফ্রম অপটিমাল সলিউশন অফ ইটস সাব প্রবলেম। তো অবভিয়াসলি এখানে যেহেতু সবগুলো পাথ অ্যানালিসিস করে দেখা হয়, আমরা অপটিমাল সলিউশন পাই। এক্সাম্পল শর্টেস্ট পাথ প্রবলেম, 0-1 ন্যাপস্যাক, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, যে খুব পপুলারের মধ্যে একটা সব প্রবলেমের নাম, এগুলো পরবর্তীকালে পড়বে হয়তো, পরে লিস্ট ডাউনও করেছি। দ্বিতীয় হচ্ছে আমাদের ওভারল্যাপিং প্রবলেম থাকে, এখানে সেম প্রবলেম সলভ মাল্টিপল টাইম ইন নেভ রিকারশন বলতে পারি, যেটা আমরা দেখলাম ফিবোনাকির প্রবলেম, যে ফিবোনাকি নাম্বার, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, এগুলো যে এক্সাম্পল, যেখানে একই জিনিসগুলো আমরা বারবার করছিলাম। বাট ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে করলে এটা একই জিনিসকে বারবার করতে হবে না, কারণ কি ইন্টারমিডিয়েট রেজাল্ট আমরা স্টোর করে রাখি। দেখো, ডাইনামিক প্রোগ্রামিং সলভ ইচ প্রবলেম ওয়ান্স এন্ড স্টোর দ্য রেজাল্ট, যেগুলো মনে হচ্ছে একবার সলভ করলো ওইটাকে আর পরবর্তীকালে গিয়ে সলভ করবো, রেজাল্টটা স্টোর করে রাখা হয়, পরবর্তীকালে দরকার পড়লে ওটাকে নিয়ে নেওয়া হয়। এইভাবে কিন্তু অ্যাপ্রোচে আমরা এই কাজ করে, ঠিক আছে। ডাইনামিক প্রোগ্রামিং দু রকম অ্যাপ্রোচ হয়, টপ ডাউন অ্যাপ্রোচ হয়, যাকে বলা হয় মেমোরাইজেশন অ্যাপ্রোচ, যে স্টার্ট ফ্রম মেইন প্রবলেম অ্যান্ড গো ডাউন টু দ্য সাব প্রবলেম। মেইন প্রবলেম থেকে সাব প্রবলেম আছে, যেখানে আমরা রিকারশন প্লাস মেমোরি টেবিল ব্যবহার করা হয় রেজাল্টটাকে স্টোর করার জন্য। এক্সাম্পল এখানে রয়েছে, দেখো ফিবোনাকি সিরিজ, ফিবোনাকি একটা কোডই দেখা হয়েছে, ফিব অফ এন, যেখানে এন এর ভ্যালু <1 রিটার্ন করবে, আর না হলে আমাদের ডি অফ পি অলরেডি কম্পিউটেড, যেটা রিটার্ন করবে, আর না হলে আমাকে কম্পিউট করা হবে। এইভাবে গল্পটা রয়েছে। আর বটম আপ অ্যাপ্রোচে কি হয়, যেখানে সলভ স্মলেস্ট সাব প্রবলেম ফার্স্ট অ্যান্ড বিল্ড সলিউশন ইটারেটিভলি বাই ইউজিং টেবিল। স্মলেস্ট প্রবলেমগুলোকে সলভ করে আমাদের সলিউশনটা ইটারেটিভলি আমাদের টেবিলের মধ্যে কিন্তু জেনারেট করা, যেরকম এখানে একটা এক্সাম্পল ফিবোনাকির এটাও দেওয়া রয়েছে, যেখানে টেবিল 0-1 হয়ে গেল, 2 থেকে এনে যাচ্ছে, দেখো প্রত্যেকটার কিন্তু সলিউশন জেনারেট করতে করে টেবিলে রাখতে যাচ্ছে, টেবিলটা তৈরি করছে। এখানে আলটিমেটলি একটা ট্যাবুলার স্ট্রাকচার তৈরি হয়, যে কোনো প্রবলেমের সলিউশনগুলোকে ট্যাবুলার স্ট্রাকচার যদি দেখো তোমরা পরবর্তীকালে গিয়ে, ন্যাপস্যাক দেখো, ন্যাপস্যাক দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখো, সব ট্যাবুলার 2 ডাইমেনশন অ্যারে ইউজ করে এগুলোকে সলিউশন করা হয়। আমি ওভারভিউ গুলো বলছি, যার পপুলার প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে ন্যাপস্যাক, ফিবোনাকি রয়েছে, ন্যাপস্যাক 0-1 রয়েছে, ম্যাট্রিক্স, এগুলো সব ইম্পর্টেন্ট প্রবলেম। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স, এগুলো দিয়ে সব এই দুটো দিয়ে তো রিসেন্টলি আমাদের গুগলে কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, ফ্লুইড ভার্সাল অ্যালগরিদম, বেলম্যান ফোর্স অ্যালগরিদম, কয়েন চেঞ্জ প্রবলেম, এটা দিয়েও আমাদের ভালো ভালো প্রবলেমে, মানে প্রোডাক্ট বেস কোম্পানিতে এই অ্যালগরিদমের বেসিস কিন্তু আমাদের প্রবলেমস দেওয়া হয়। তো এগুলো সবই তোমাদের খুব ভালো করে দেখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এডিট ডিস্টেন্স, কেএমপি তো একদম স্টার রেটেড পেয়ে, কেএমপি, গ্রুথ মরিস পার্ট, ভালো ভালো অ্যালগরিদম এগুলো,
যেগুলো, তো এগুলো অলরেডি আমাদের কিছু ভালো ভালো যেগুলো ইম্পর্টেন্ট অ্যালগোরিদমগুলো সবই কিন্তু আমাদের প্লেলিস্টে রয়েছে, তোমরা গিয়ে ভিজিট করলেই কিন্তু একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবে। এর পরের পার্টে চলে আসলাম ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং এক ধরনের অ্যালগোরিদম যেটা আমাদের গ্রিডিতে যেটা সমস্যা ছিল। গ্রিডিতে কি ছিল, ধরে নাও আমি একটা কথা বললাম যে আমি এখানে দাঁড়িয়েছি সমস্যায়, আমরা এই 3টে রাস্তা রয়েছে, তো আমাদের গল্পটা কি, প্রথমে আমি দেখি আগে আইডিয়াটা বলে দিই, মানে আমাদের কম্পারিজনটা করি, তারপর আমরা আরো ইনডেপথ পড়বো। তো ধরলাম এখানে আমাদের 4 ছিল, এখানে আমাদের 5, এখানে 6 ছিল। তো আমি এইটা দেখে কিন্তু আমি এগিয়ে চলে এসেছিলাম। এবার এসে দেখি এখানে 12 টাকা খরচা আছে, বাট এখান থেকে ধরো না কোনোভাবে জানতে পেরেছি যে এখান থেকে আমাদের 2 টাকা খরচা আছে, আর এখান থেকে আমাদের 1 টাকা খরচা আছে। তো আমাদের গ্রিডিতে কিন্তু আমরা এর পেছনে আর যেতে পারতাম না, মানে আমরা যেখানে চলে এসেছি, যেটা দেখে আমি এগিয়ে এসেছি, আমাকে কিন্তু আর পেছাতে পারবো না। বাট ব্যাক ট্র্যাকিং মানে আমি পেছাতে পারবো। ফার্স্ট কথা, মানে আমি যদি মনে করি এই জায়গাটা এসে দেখি যেখানে আমাদের খরচাটা অনেকটা বেশি পড়ছে, তাহলে আমরা কিন্তু চাইলে পরের দিকে পিছিয়ে যেতে পারবো। আমার একটা ব্যাক ট্র্যাকিং একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আমাদের প্লেলিস্টে রয়েছে, যেখানে আমি ইন ডেপথ কথাটা বলেছি, ইন ডেপথ কথাগুলোকে অ্যানালিসিস করিয়েছি। বাট এখানে একটা ওভারভিউ দিচ্ছি যে এই যে সমস্যা দেখলে, যেটা আমাদের ভিড় দিয়ে ছিল, আমরা পেছাতে পারতাম না, আমরা যে রাস্তা দিয়ে গেলাম সেই রাস্তা দিয়েই চলতে হবে শেষ অব্দি। বাট এখানে এরকম ব্যাপার না, আমরা পেছাতে পারি, ঠিক আছে। তো এই যে বারবার যে ট্রিটা আঁকছি, এই ট্রিটাকে বলা হচ্ছে স্টেট স্পেস ট্রি বলা হয়। কি বলা হয়? স্টেট স্পেস ট্রি বলা হয়। এসপিটি লিখলাম, স্টেট স্পেস, সরি পি না, স্টেট স্পেস ট্রি, এসপিএসি স্পেস ট্রি, তো এসএসটি লিখলাম। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করি, এবার আমরা ইন ডেপথ কথা বলবো। দেখো, আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর সঙ্গে ব্যাকট্র্যাকিং এর ডিফারেন্স দেখবো, এবং আমরা ব্যাকট্র্যাকিং এর সঙ্গে গ্রিডিটা দেখে নিলাম। গ্রিডিটা বুঝে গেছি যে আমরা যে কোনো একটি পাথ দিয়ে যাচ্ছিলাম, বাট এখানে প্রবলেমটা ছিল যে আমরা পেছনে ব্যাকট্র্যাক করতে পারতাম না। বাট এখানে দেখলাম আমরা ব্যাকট্র্যাক করতে পারবো, কারণ কি এই সলিউশনটা, এই কনসেপ্টটা আমাদের ব্যাকট্র্যাকিং এ রয়েছে। দ্বিতীয় কথা কি বলছে, যে আমরা ডাইনামিকে আমরা সবগুলো ঘেটে একটা অপটিমাল সলিউশন পাচ্ছিলাম। বাট এরকমও তো হতে পারে যে আমাদের মোর দ্যান ওয়ান অপটিমাল সলিউশন আছে। একটা প্রবলেমের যে একটাই অপটিমাল সলিউশন তা তো না, অনেকগুলো অপটিমাল, মানে আমি দুটো রাস্তা দিয়ে গেলেই কিন্তু আমার ওই 10 টাকায় কাজ হয়ে যাবে। মানে আমি যদি একটা কথার কথা যদি বলি যে আমি এই রাস্তা দিয়ে গেলেও আমার যা খরচা পড়বে, এই রাস্তা দিয়ে গেলেও তাই খরচা পড়বে, দুটো রাস্তাই রয়েছে। বাট ডাইনামিক প্রবলেম কি করবে প্রোগ্রামিং কনসেপ্টে, যে কোনো যেটা তোমার অপটিমাল যে ভ্যালুটা, সেটা যে কোনো একটি রাস্তা তোমার দেবে, মানে একটা সলিউশন তোমাকে দেওয়া হবে যে তুমি এই রাস্তা দিয়ে গেলে, ধরে নাও তুমি এই রাস্তা দিয়ে গেলে তুমি অপটিমাল পাচ্ছ, এটা দিয়েও পাচ্ছ, বাট তোমাকে এই রাস্তাটা দিল, তোমাকে সবগুলো দেবে না। বাট ব্যাকট্র্যাকিং কি করবে, তোমাকে অল পসিবল যত রকম তোমার অপটিমাল সলিউশনের পাথ রয়েছে, সেই পাথগুলো তোমাকে কিন্তু সবই কিন্তু ব্যাকট্র্যাকিং দেবে। এটাই হচ্ছে বেসিক আইডিয়া। Backtracking is a problem-solving technique that's where a solution is built step by step. Build করছি, if the step lead to invalid or dead solution, the algorithm go back. এই যে go back মানে ধরো না, এখানে বেশি ধরো না dead solution হতে পারে, বা আমরা কনস্ট্যান্ট কিছু থাকে, কেন কি ব্যাকট্র্যাকিং এর মধ্যে কিছু কনস্ট্যান্ট লাগানো হয়। তো কনস্ট্যান্ট কথাটা মানে আমি এক্সাম্পল দিয়ে আমি আমার ইন্ট্রোডাক্টরি ভিডিওতে বুঝিয়েছি, জাস্ট বোঝানোর জন্য বললাম যে এটার ফার্দার এগাতে পারবে না কোনো একটি কারণের জন্য, এটাকে কনস্ট্যান্ট বলা হয়। তো আমরা যখন এগাতে পারবো তখন আমরা পিছিয়ে যাই, এই পিছিয়ে নেওয়াটাই বলা হয় ব্যাক ট্র্যাকিং। হ্যাঁ, তখন আমরা ডিফারেন্ট অপশন ট্রাই করি। যখন আমরা এখানে যে দেখলাম এটা বেশি দিচ্ছে, তখন আমরা পিছিয়ে গেলাম, পিছিয়ে গিয়ে এই রাস্তাটা দেখলাম, বা এই রাস্তা যদি সমস্যা তাহলে আবার পিছিয়ে গিয়ে এখানে দেখবো, এরকম গল্পটা, ঠিক আছে। তো এখানে রিকারশন ইউজ করা হচ্ছে, অবভিয়াসলি ব্যাক ট্র্যাকিং ও রিকারশন আমরা ইউজ করি সলিউশন করার জন্য। এখানে আমরা দেখো সলিউশন স্পেস ট্রি বা স্টেট স্পেস ট্রি করা হয়। প্রুন ইন্ডিভিজুয়াল পাথ আর্লি টু রিডিউস সার্চ। এই প্রুন কথাটার মানে কি, দেখো যেই পাথটা দিয়ে আমরা সলিউশনে যেতে পারবো সেটাকে আমরা বন্ধ করে দেবো, সেটাকে প্রুন কথাটার মানে সেই দিকে আর আমরা এক্সপ্লোর করবো না। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, চুজ দ্য, এটা কিভাবে কাজ করে, একটা অপশন চুজ করো, চেক সেটা ভ্যালিড কিনা, ভ্যালিড হলে এগিয়ে চলো, আর যদি ইনভ্যালিড হয় ব্যাক ট্র্যাক করে পিছিয়ে চলে আসো। এইভাবেই চলতে থাকবে তোমাদের আলটিমেট, তোমরা যত পর্যন্ত তোমাদের পুরো স্পেসটা, স্টেট স্পেস ট্রিটা তোমরা পুরোটা ভিজিট না করো, এইভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে বেসিক আইডিয়া অফ ব্যাক ট্র্যাকিং। আমি ব্যাক ট্র্যাকিং এর সঙ্গে গ্রিডিরও একটা ডিফারেন্স বললাম, যে গ্রিডিতে কি সমস্যা ছিল, যেটা ব্যাক ট্র্যাকিং এর দিকে একটুখানি ভালো হলো। ডাইনামিক প্রোগ্রামিং এর সঙ্গে সমস্যা কিছু বলবো না, ডাইনামিক প্রোগ্রামিং তোমাকে একটা অপটিমাল ভ্যালু দেয়, যেখানে একটা সলিউশন পাও, বাট ওই প্রবলেমটাই যদি আমরা ব্যাক ট্র্যাকিং অ্যাপ্লাই করে করি, ব্যাক ট্র্যাকিং ওয়ে অফ জনারে করি, যেখানে যত রকম পসিবল সলিউশন কিন্তু আমরা সব পাবো, যেগুলো অপটিমাল আমাকে দিচ্ছে। এই ব্যাক ট্র্যাকিং এ কি কি এক্সাম্পল হয়, এনকুইন প্রবলেম আছে, তুরস্কো সলভার, গ্রাফ কালারিং, হ্যামিল্টনিয়ান সাইকেল, নাইট ট্যুর, র্যাট ইন আ মেজ, সাবসেট প্রবলেম খুব পপুলার। তোমরা লিড কোডে গেলে এরকম ধরনের অনেক প্রবলেম পাবে, পারমুটেশন এন্ড কম্বিনেশন প্রবলেম, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো প্রোডাক্ট বেসড কোম্পানিতে বা আমাদের সার্ভিস বেসড কোম্পানিতে হায়ার প্যাকেজের জন্য, যে 7 লাখ প্লাস প্যাকেজ যেগুলো রয়েছে, সেখানে যেখানে সেকেন্ড রাউন্ড অফ কোডিং এ কিন্তু এরকম ধরনের প্রশ্ন থেকে কিন্তু আমাদের মানে অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন, যেগুলো এইগুলো যদি তোমরা ভালো করে এই অ্যালগরিদমগুলো তোমাদের রেডি থাকে, প্র্যাকটিক্যালগুলো রেডি থাকে, তোমরা ওগুলোকে ফিট করিয়ে ওগুলোকে সলভ করতে পারবে। বারবার এই কথাটা কেন বলছি, ধরে ধরে জিনিসটা বোঝাচ্ছি, এই কারণের জন্যই তোমাদের আইডিয়া যাতে ক্লিয়ার হয়, আর কিছু না। নেক্সট লাস্ট নাম্বারে চলে গেলাম, যেটা বলা হয় ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউন প্রবলেম। এটাও কিন্তু একটা অপটিমাইজেশন টেকনিক, যে কিনা আমাদের
বেস্ট অপটিমাল সলিউশন দেয়। দেখো এগুলো সবই কিন্তু বেস্ট অপটিমাল সলিউশনই দিচ্ছে, গ্রিডিটা বাদ দিয়ে। গ্রিডি তা সবসময় দেয় না, ওটা যে দেয় না তা বলবো না, বাট সবসময় দেয় না, কথাটার মানেটা এটাই, সব প্রবলেমে দেয় না। এটা কিন্তু একটা সিমিলার টু ব্যাক ট্র্যাকিং বাট মোর এফিসিয়েন্ট। ব্যাক ট্র্যাকিং এর মতনই একই জিনিস, এখানেও আমরা ব্রাঞ্চ এন্ড বাউন্ডে আমরা সেম আমরা ইউজ করি হচ্ছে আমাদের স্টেট স্পেস ট্রি সলিউশন ফাইন্ড আউট করার জন্য, বাট আমরা ব্যাক ট্র্যাকিং এর থেকে এটা কিন্তু অনেকটা এফিসিয়েন্ট। কি বলছি, ইট ইউজ বাউন্ড আপার লোয়ার লিমিট টু প্রুভ নন অপটিমাল সলিউশন। এখানটা বাউন্ডেড লিমিট থাকে, এটা আমরা ওই স্টেট স্পেস ট্রিতে যে প্রুনিং গল্পটা, প্রুনিং মানে যে পাথটাকে আমরা ডিসকার্ড করবো ডিউ টু সাম কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মানে কিছু একটা অসুবিধার জন্য দেখছি যে অসুবিধা হচ্ছে, এখানে এগাবো না, যদি এইভাবে বোঝাই বাংলা ভাষা, যদি একটা অ্যালগোরিদম দিয়ে বোঝাই সেটা কনসেপ্ট একটু অন্যরকম ভাবে বলবো, বাট বেসিক যদি তোমরা ভাবো যে আমরা এই রাস্তা দিয়ে এগাবো না, যেহেতু রাস্তাটা কিছু সমস্যা আছে, এটাকে বলে প্রুনিং করা, মানে ওই জায়গাটা এগাচ্ছি না। বাট ব্রাঞ্চ এন্ড বাউন্ড কি করে, আমাদের একটা বাউন্ডেড লিমিট থাকে, আপার হতে পারে লোয়ার, সেই লিমিটটাকে আমরা দেখে কিন্তু অতিক্রম করতে হয়। সেই লিমিটটা দেখে সেই রাস্তাটাকে আমরা বুঝি, যে আমরা জানি, যেরকম আমি একটা এক্সাম্পল যদি দিই, যে তোমাদের পকেটে 10 টাকা আছে, ভালো কথা, তো আমরা সেই লিমিটটা যে 10 টাকা ধরে নাও, তো এই রাস্তা দিয়ে তোমার গেলাম, এই রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তা দিয়ে 3টে রাস্তা রয়েছে, এটা 4 টাকা, এটা 5 টাকা, এটা ধরে নাও 12 টাকা। তো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি দেখছো যে আমি এই রাস্তা দিয়ে গেলাম 12 টাকা খরচা, তাহলে আমার তো 12 টাকা নেই, আমি যাবো কি করে, আমি কি যেতে পারবো? তাহলে আমি দেখেই কিন্তু প্রথমে এই রাস্তাটাকে আমি ডিসকার্ড করে দিলাম, মানে আমি প্রুন করে দিলাম, মানে এই পার্টে আমি যেতে পারবো না, কারণ আমার তো পয়সাই নেই আমার কাছে। হ্যাঁ, এই যে লিমিটটা, এই বাউন্ডেড যে আপার বা লোয়ার লিমিটটা দেখে এটা কিভাবে আমরা এগাই। এর সব থেকে পপুলার হচ্ছে এক্সাম্পল যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। বারবার আমি রাস্তার কথা বলছি, এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে ট্রাভেলিং সেলস পার্সন বা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বলতে পারি। খুবই ইম্পর্টেন্ট গল্প আর খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এটা আমার সলিউশন করা আছে আমাদের প্লেলিস্টে, তোমরা চাইলে দেখতে পারো। কি কনসেপ্টের মধ্যে ব্রাঞ্চ, যেটা হচ্ছে ডিভাইড দ্য প্রবলেম ইন্টু স্মলার প্রবলেম, যেটাকে বলে সলিউশন স্পেস ট্রি বা স্টেট স্পেস ট্রিতে আমরা ভাগ করবো, একই ব্যাপার একইভাবে কাজ করে। বাউন্ড মানে ক্যালকুলেট এস্টিমেট বেস্ট পসিবল সলিউশন ফর প্রত্যেকটি নোডের আমরা সলিউশন, এই যে বললো না 12 টাকা লাগবে 10 টাকা, এটা তো আমরা ক্যালকুলেট করতে হবে, সেটা প্রবলেম গেলে আমরা ইনডেপ দেখবো, সেটা তোমার ট্রাভেলিং সেলসম্যান দেখলেই বুঝতে পারবে, ওর আলাদা কিছু ব্যাপার না। আর প্রুন কথাটার মানে হচ্ছে ডিসকার্ড নোড হুজ বাউন্ড ইজ ওয়ার, যেটা বললাম দেখলাম 12 টাকা লাগবে, মানে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা প্রত্যেকটি নোডে আমরা এরকম ভিজিট করছি, আমরা এই নোডগুলোর ভ্যালু, মানে বললাম না এখানে যেতে আবার 5 টাকায়, নোডের ভ্যালু 5 টাকা, এটা 6 টাকা, এটা 10 টাকা, ধরো এটা 12 টাকা, আমার কাছে আছে হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি এখানে, আমার কাছে 10 টাকা আছে, তো অবভিয়াসলি তো আমি এই রাস্তা দিয়ে গেলে এখানে পৌঁছতে গেলে 12 টাকা খরচা, তো আমি যাবো না। তো এইটাকে আমাদের ক্যালকুলেট করতে হয়, সেই ক্যালকুলেশনটা আমরা ইনডেপ যখন আমরা কোনো একটা পার্টিকুলার যখন একটা অ্যালগোরিদম পড়বো, যেরকম যেটা বললাম ট্রাভেলিং সেলস পার্সন, একটাই খুব পপুলার হয়, বাদ বাকিগুলো তো যেগুলো আমরা অলরেডি করেছি মানে ডাইনামিক দিয়ে, সেটাও তুমি করতে পারো হচ্ছে এ দিয়ে, মানে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড দিয়ে করতে পারো, অ্যাসাইনমেন্ট প্রবলেম, জব শিডিউলিং, ইন্টিজার প্রোগ্রামিংটা নতুন একটা ধাঁচের প্রবলেম, যেটা আমরা ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড দিয়ে করি যদিও, যাক এই ধরনের হয়। বাট কথাটা কি, যেটা বললাম যে প্রত্যেকটি নোডের আমাকে এই ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হয়। যদি আমি দেখবো যে আমার যে এই যে ভ্যালুটা রয়েছে তার থেকে যদি বেশি হয়ে যায় বা কমের, ডিপেন্ড করবে কিরকম ধরনের প্রবলেম, তো সেই হিসাবে সেটাকে আমি ডিসকার্ড করে দেবো। তো আমরা এখানে আমি যে গল্পটা বললাম যে আমার কাছে পকেটে পয়সা 10 টাকা রয়েছে, বাট আমি ভিজিট করতে চাইছি, বাট এখানে এই রাস্তা দিয়ে গেলে আমার 12 টাকা খরচা করবো, তাহলে আমি তো যেতে পারবো না, কারণ আমার তো অত পয়সাই নেই। এই হচ্ছে বেসিক আইডিয়া, এই হচ্ছে বেসিক আইডিওলজিটা আমি ক্লিয়ার করে দিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের বেসিক ইন্ট্রোডাকশনটা এখানে শেষ হয়, যেখানে আমরা ফ্যাক্ট ট্র্যাকিং, ব্রাঞ্চ এন্ড বাউন্ড, গ্রিডি, ডাইনামিক প্রবলেম এবং আমার ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচটা কিন্তু এখানে দেখলাম, এবং আমরা এটা জাস্ট ওভারভিউ নিয়েছি যে কি কি ব্যাপার, কি কি প্রবলেম হতে পারে। আমরা ইনডেপথ যত আমাদের যাবে প্রত্যেকটি আমরা অ্যালগোরিদম নিয়ে ডিসকাস করবো, কিভাবে অ্যালগোরিদমগুলো সলিউশন করা হচ্ছে, প্রত্যেকটি ক্যাটাগরাইজ অ্যালগোরিদমগুলো, তাহলে তোমাদের আরো কিন্তু কনসেপ্ট ভালো হবে। তাহলে আমরা এখানেই কিন্তু আমাদের এই ক্লাসটা শেষ করলাম।